স্বপ্ন দেখতে হবে, চর্চা করতে হবে স্বাধীনতার ইতিহাসকে। দক্ষ হাতে দেশের দায়িত্ব পালনে নিজেকে তৈরি করতে হবে। দেশাত্মবোধ জাগ্রত করতে সব ধরনের প্রয়াস ভূয়সী প্রশংসার দাবি রাখে। এ ধরনের প্রয়াস আসলে আমি বক্তা নই, আমি বক্তৃতা দিতে পারি না, কিন্তু তবু আমাকে কিছু তো বলতে হবে, সেজন্য বলি। 71 সালে 20শে এপ্রিল আমি চলে যাই ঢাকা ছেড়ে ভারতে, এবং সেখানে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থায়, সেটা ছিল 144 নম্বর লেনিন সরণিতে, এবং সেখানে যে সংস্থাটা ছিল সেই বাড়িটা ছিল দীপেন বন্দ্যোপাধ্যায়, ওখানকার সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং লেখক। আমাদের ওনার বাড়ির নিচের তলা ছেড়ে দিয়েছিলেন, এবং পরে সেখানেই আমরা গান বাজনার চর্চা করতাম এবং গানগুলি উঠাতাম গলায়। কারণ আমাদের সংস্থার সাথে মানে সমস্ত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা এসেছিলেন সবাই কিন্তু শিল্পী ছিলেন না, শিল্পী তৈরি করতে হয়েছে, কারণ সবার গলায় সুর আছে, কিন্তু সেটাকে মাজা ভাষা করলে কিন্তু কিছু তো বেরোবে। তো সেইভাবেই কিন্তু শুরু হয়েছিল। প্রথমে ছিলাম আমরা 17 জন, পরে 117 জনের দাঁড়াই। আমাদের সংগঠনের কাজ ছিল গানগুলি তোলা, ভীষণ কঠিন কঠিন গান, কিন্তু আমাদের নাওয়া খাওয়া ছিল না, কিচ্ছু ছিল না, আমাদের থাকার জায়গা সেরকম ছিল না, কিন্তু আমাদের প্রাণে সেই চেতনাটা ছিল যে দেশকে স্বাধীন করতে হবে। হ্যাঁ, আমি বন্দুক দিয়ে করতে পারবো না, বাট কণ্ঠ দিয়ে করতে পারবো। আমার মনে হয় সবসময় দেখা গেছে যে কোনো যুদ্ধে, যে কোনো দেশের কোনো সংকট আসলে তখন কিন্তু সাংস্কৃতিক অঙ্গন এবং ইন্টেলেকচুয়ালসরাই কিন্তু রুখে দাঁড়ায়, এবং সেইভাবেই কিন্তু দেশের দায়িত্ব পালন করে। তা আমার মনের মধ্যে ওটা ছিল যে আমি কণ্ঠ দিয়ে যুদ্ধ করতে পারবো। তো আমাদের একটা স্ক্রিপ্ট ছিল, সেই স্ক্রিপ্টের নাম ছিল রূপান্তরের গান, এবং এটার পিছনে ব্যাকগ্রাউন্ড যেখানে যেখানে আমরা করেছি অনুষ্ঠান, মোটামুটি পশ্চিমবঙ্গের সব জায়গায় করেছিলাম, সেই স্টেজগুলির পিছনে মুস্তফা মনোয়ার, মন্টু মামা আমাদের স্টেজটা করতেন, আর আমাদের ন্যারেশনটা করতেন সৈয়দ হাসান ইমাম। তো আমাদের সংগঠনের আমরা যারা বিবাহিত তারা পেতাম 100 টাকা করে, আর যারা অবিবাহিত তারা 50 টাকা করে পেতাম আমরা মাসে। তো আমাদের কাজটাই ছিল বিভিন্ন জায়গায় গান গিয়ে পয়সা সংরক্ষণ করা, এবং সেটা দিয়ে মুক্তিযোদ্ধা এবং শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে তাদের সাহায্য করা নানাভাবে। নভেম্বরের দিকে আমরা যাই মুক্তাঞ্চলে, নভেম্বরের মাঝামাঝি বা প্রথম সপ্তাহের দিকে, যেটা আপনারা দেখতে পান মুক্তির গানে। মানে 24 বছর পরে তারেক মাসুদ উদ্ধার করে লেয়া লেভিনের কাছ থেকে আমেরিকায়। ওইটা উদ্ধার না হলে হয়তো কেউ জানতোই না আমরা যুদ্ধে ছিলাম, যে কণ্ঠযোদ্ধা বা মুক্তিযোদ্ধা যেটাই বলে। তো যাই হোক, তো সেইভাবেই আমাদের সম্পৃক্ততা চেষ্টা করেছি নানাভাবে মুক্তিযোদ্ধাদের শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে তাদের গান গিয়ে তাদের মানসিক মনোবলটা বাড়ানোর চেষ্টা করেছি অনেকে। আর আমি 2-3টা গান শোনাই আপনাদের, সেই সময় যেসব গান আমরা মুক্তিযোদ্ধাদের সামনে শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে করেছি। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জ্বলে যেন, দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন, আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, ব্যারিকেড বেয়োনেট বেড়াজাল, পাকে পাকে তরপায় সমকাল, মারি ভয় সংশয় ত্রাসে, অতিকায় অজগর গ্রাসে, মানুষের কলিজা ছেড়ে ঘুরে খাবলায় খাবলায় নরপাল, ব্যারিকেড বেয়োনেট বেড়াজাল। তারপরে মানুষ মানুষ আবার তোরা মানুষ, মানুষ মানুষ আবার তোরা মানুষ, অনুকরণ খোলস ভেদি কায় মনে বাঙালি হ, অনুকরণ খোলস ভেদি কায় মনে বাঙালি হ, মানুষ মানুষ আবার তোরা মানুষ। শিখে নে দেশ বিদেশের গান, তো
দেশ বিদেশের গান তবু হারাসে মারদান বাংলা ভাবে পূর্ণ হয়ে সুধন্য বাঙালি হ বাংলা ভাবে পূর্ণ হয়ে সুধন্য বাঙালি হ মানুষ হ মানুষ হ আবার তোরা মানুষ হ জনতার সংগ্রাম চলবে জনতার সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম চলবে চলবে জনতার সংগ্রাম চলবে জনতার সংগ্রাম চলবে হতমানে অপমানে নয় শত সম্মানে বাজবার অধিকার কাটতে দাসের নির্মম ছাড়তে অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবেই জনতার সংগ্রাম চলবে জনতার সংগ্রাম চলবে আসলে গানের মধ্যে এত শক্তি আর এত পাওয়ার মানে বলবো কি আর সেই সময় যখন আমরা মুক্তিযোদ্ধাদের সামনে গাইতাম আমরা কিন্তু একটা সিঙ্গারা কিনেই গাইতাম সারাদিন তখন অত এনার্জি কি করে মানে পেয়েছি জানি না আর এখন পর্যন্ত যে